আমি মনে করি আমাকে আগে আমি ভালোবাসি, নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে। সবার আগে আমি, তার থেকেও বড় হচ্ছে পরিবার, তার থেকেও বড় হচ্ছে দেশ। আলো, ক্যামেরা, তারকার ঝলক, স্বপ্ন, সাফল্য আর না বলা কথার গল্পের মঞ্চে আপনাদেরকে স্বাগতম। এটাই সেই জায়গা যেখানে পর্দার আড়ালে গল্প উঠে আসে সামনের সারিতে, যেখানে খ্যাতির পেছনে পরিশ্রম, ভালোবাসা আর সংগ্রামের কথা শোনা যায় খোলামেলা ভাবে। দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার জনপ্রিয় একজন শিল্পী। তিনি একজন অনবদ্য মানুষ। তিনি নিজের কাজ দিয়ে জয় করেছেন কোটি হৃদয়। নাটক, সিনেমা, ওটিটি সব জায়গায় যেন দাপিয়ে বেড়ানো এক দামাল অভিনেতা আমাদের সাথে আজ উপস্থিত আছেন। তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের আজ স্টুডিওতে উপস্থিত আছেন আসিফুজ্জামান আসাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, এন্ড ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। রমজানের মাস একটি পবিত্রতম মাস। তো রমজানটাতে আসলে আপনারা খুব বেশি ব্যস্ত থাকেন। তো সময়টাতে আসলে রমাদানকে নিয়ে আপনাদের একটা প্রিপারেশন থাকে, এদিকে আবার আপনাদের কাজ থাকে। দুটা জিনিসকে নিয়ে আপনারা কিভাবে টাইমটা স্পেন্ড করেন? উম আসলে এটা তো একটা কমিটমেন্ট। সোশ্যাল কমিটমেন্ট, কাজের কমিটমেন্ট। সো এটাকে আসলে নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। আর যদিও আমার এবারের রমাদানটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট ইন দ্য সেন্স আপনারা সবাই জানেন যে আমি আমার যে জার্নিটা মানে সোশ্যালি যে জার্নিটা আমার, এখন আমাকে ওখানে বেশি টাইম দিতে হচ্ছে আদার দেন আমার মিডিয়ার থেকে। সো এটা একটা নতুন টাইম আমার জন্য, নতুন এক্সপেরিয়েন্স অ্যান্ড একটা আ নতুন ফাইট বলতে পারেন। এই কারণে আমি আমার এই রামাদানটাকে অন্যভাবে ফেস করছি। সোশ্যালি, ফ্যামিলি অ্যান্ড পলিটিক্যালি অলসো। তো ভাইয়া দেখা যায় যে আপনাদের অনেকগুলো কাজ থাকে। আবার দর্শক দেখা যায় আপনাদেরকে সবসময় পর্দায়, যেহেতু আপনাদের বেশ সময় ধরেই অনেক লম্বা একটা জার্নিতে আপনারা কাজ করেছেন। তো পর্দাতে আসলে দর্শক আপনাকে নতুনভাবে পেতে যাচ্ছেন কিনা, কিংবা দর্শকদের জন্য আপনাদের নতুন কি কাজ আসছে? আমার রিসেন্ট ২-৩ টা বিজ্ঞাপন যাচ্ছে। আরো ৩-৪ টা পাইপলাইনে আছে। সো এটা আসলে ক্লায়েন্ট বুঝতে পারবেন। মানে ক্লায়েন্টের ডিসিশনের উপর নির্ভর করছে যে কখন এগুলো অন এয়ার যাবে। ও সো সেটা আমি আসলে এখন এই মুহূর্তে বলতে পারছি না। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আপনি খুব ছোটবেলা থেকে আমরা জানি যে আপনি আ সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত। তো একটু ছোটবেলা থেকে যদি আপনার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। উম খুব ছোটবেলা থেকে যে আমি এটার সাথে মানে এই সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত তেমনটা না আসলে। ধরেন স্কুল, কলেজ সব তো ঢাকায়। আমি জন্ম আমার ঢাকাতে। আমার স্কুলিংটা খুবই ভালো। আমি একটা মিশনারি স্কুলে পড়েছি। যে কারণে আমার আসলে সবকিছুর চর্চাটা ছিল ভালো। সেটা ধর্মীয় চর্চা বলেন, পারিবারিক অনুশাসন বলেন। আমার আপব্রিঙ্গিং টা আলহামদুলিল্লাহ আমি খুবই ফরচুনেট। যে কারণে আমার কোনো কিছু অ্যাডাপ্টেবিলিটি তে আমার প্রবলেম হয় নাই। সো তারপরে তো থিয়েটার করা, থিয়েটারের পর থেকে একটা টিভি স্টেশনে কাজ করা, বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার হিসেবে ছিলাম। দেন তারপরে একটা সময় আমি ক্যামেরার সামনে কাজ করা শুরু করি। তো একাধারে একজন মডেল, অভিনেতা কিংবা আপনি একটা সময় কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন আমরা জানি। জি। তো হয় না যে একেকবার যখন একেকটা প্ল্যাটফর্মে কাজ করা হয়, এক্সপেরিয়েন্সটা কিন্তু একেক রকম থাকে কিংবা অনুভূতিগুলো একেক রকম। সেই জায়গা থেকে আপনি নিজেকে সবচেয়ে বেশি কোন দিকটাতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আ আসলে সবগুলো তো ইন্টার রিলেটেড তো। ধরেন কেউ তৈরি করছে, কেউ সেই তৈরির নিজের পার্ট হচ্ছে। ক্যামেরার পেছনে যেমন এই সেটে এখন আমাদের ক্যামেরার পেছনে কিছু মানুষ আছে। তার হয়তো ওটাই মজা লাগছে। যে আমি কিভাবে ক্যাপচার করব, সাউন্ডটা ঠিক আছে কিনা, লাইটটা ঠিক আছে কিনা। ক্রিয়েশন এর মজা আসলে সব সেক্টরেই একই আমার মনে হয় টেস্টটা। সো আমি এনজয় করেছি যখন বিহাইন্ড দ্য ক্যামেরা ছিলাম, প্রোডাকশন দেখতাম, প্রোডিউস করতাম। ওটাও এক ধরনের মজা। তবে ওইটার মানে লায়াবিলিটিস অনেক বেশি। একটা আর্টিস্টের হয়তো ক্যামেরা কাট হওয়ার পর শুটিংটা শেষ হওয়ার পর আর দায়িত্ব থাকে না। মানে একটা সার্টেন টাইমের পরে তার দায়িত্ব থাকে না। কিন্তু যারা প্রোডাকশন এ কাজ করে তাদের দায়িত্ব অনেক। সেটা প্রপার এডিট করা, কালার গ্রেডিং করা, প্যানেলে বসা, হ্যান্ড অফ অনেক কিছু। সো সব কাজের মধ্যেই মজা আছে আমি আই থিংক। সো যেহেতু ইন্টার রিলেটেড আমি সব সেক্টরে মজা পেয়েছি। কাজের সুবাদে দেখা যায় আপনাকে কখনো বাবা চরিত্রে অভিনয় করতে হয়েছে কিংবা ডাক্তার, কিংবা একেকবার একেকটা ক্যারেক্টার আপনাকে প্লে করতে হয়। তো এমন কি কোনো ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটাতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্য বোধ করলে তো ওইটা আসলে ক্যারেক্টারটার মজা থাকে না। যেটা আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না কিন্তু আমাকে রোলটা প্লে করতে হচ্ছে। আমার তখনই মানে ক্যারেক্টার নিয়ে মানে গবেষণা করা বলেন, ফাইটটা তখন আরো মজার হয়। যেটা স্বাচ্ছন্দ্য হলে তো এটা তো খুব ইজি হয়ে গেল। আমার কাছে তাই মনে হয়। মানে আমি তো আসলে বিজ্ঞাপনের আর্টিস্ট। আমার কাছে আসলে খুব
সহজলভ্য বা বিশ্বাসযোগ্য কাজগুলাই খুব আসে। কর্পোরেট কাজ বলেন, আপনি যে একটু আগে বললেন ফাদার, মানে আমি বোধহয় হাইয়েস্ট বাবার চরিত্র করেছি। জি। ডক্টর, কর্পোরেট, মানে একটা আপনাকে মোস্ট অফ বিশ্বস্ত, দ্যা টাইম ওই ধরনের হ্যাঁ, একটা চ্যালেঞ্জিং বিশ্বস্ত ক্যারেক্টার দেখা লুকটা যায়। যে একটা কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করছি পুরো ম্যাস পিপলদের জন্য। অডিয়েন্সের যাতে দেখে মনে হয় যে এটা অ্যান্টিসেপ্টিক, সেটা অ্যান্টিসেপ্টিক না হোক, কিন্তু ওইটা মেক বিলিভ করতে হয় যে উনি যেহেতু বলছে তাহলে এটা আসলে অ্যান্টিসেপ্টিক। মানে মানুষকে হ্যাঁ, আপনার ওই দিকে ওই বিশ্বাসের ক্লায়েন্টের জায়গাটা। ওই বিশ্বাসটা আমার প্রতি আছে। আমার কেউ আবার ওই অডিয়েন্স ওই বিশ্বাসটা করতে যাতে পারে সেভাবে আমাকে নিজেকে প্রেজেন্ট কিন্তু এই করতে হয়। কাজগুলো করতে গিয়ে তো অনেক সময় অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেই ব্যাপারগুলো আসলে কিভাবে ফেস করেন? জীবনে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জিং। সব কাজ, এই যে আপনি যেটা করছেন এটা তো চ্যালেঞ্জিং। তাই না? সো ওই চ্যালেঞ্জটা নিতে পারলেই আসলে মজাটা পাওয়া যায় সব কাজের। একটা ছোট প্রশ্ন যদি রাখি, বেঁচে থাকার যে স্বাদটা কিংবা অনুভূতিটা, সেটা আসলে কি কর্মের মধ্য দিয়েই পাওয়া যায়? অবশ্যই, মানে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কর্ম। আর কর্ম মানে বেঁচে থাকা। মানে আপনি অনেকেই হয়তো একটা পর্যায়ে যেয়ে গিভ আপ করে। মানে মেন্টালি গিভ আপ করে। কিন্তু এটা তো ঠিক না। মানে যতক্ষণ লাস্ট ব্রিথ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। এবং কাজ করতে, করতেই কাজের মাঝখান দিয়ে যদি আমি চলে যেতে পারি, এর থেকে হ্যাপিনেস বা হ্যাপি মোমেন্ট আর হইতে পারে না। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে আপনাদের সামনে অনেক উঠতি মডেল এসেছে কিংবা উঠতি অভিনেতা এসেছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক নানান বাধা পেরিয়েই কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে প্রতিবন্ধকতার জন্য আগাতে পারে না কিংবা সিনিয়র যারা থাকেন তারা জুনিয়রদেরকে আসলে সামনে আসতে দিতে চান না। সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কি কখনো এমন প্রতিবাদ কণ্ঠস্বর হয়ে উঠেছেন কিনা? যেহেতু আপনি সবসময় সব বিষয়ে আপনার একটি বক্তব্য রাখেন কিংবা আপনার বিবৃতি থাকে। তো সেই বিষয়টি আমরা জানি যে মিডিয়া একটা ভার্স আ ওয়ার্লড আমরা বলতে পারি। তো সেই জায়গায় আসলে অনেক থাকে, অনেক সময় অনেকে নতুন আর্টিস্ট কিংবা আর্টিস্টরা আসেন, তারা দেখা যায় ফিল্ডটাকে স্মুথলি এক্সপ্লোর করতে পারে না। সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কেমনটা দেখেন? আ আপনার প্রসঙ্গটা সামগ্রিকভাবে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। আমি মনে করি ২ পক্ষেরই বোঝাপড়ার একটা ব্যাপার আছে। এক ধরনের মাইন্ডসেট থাকে সিনিয়রদের যে এটা শুধু মিডিয়া বলে না, যেকোনো প্রফেশনে নতুনদেরকে জায়গা না দেয়ার একটা টেনডেন্সি আমাদের দেশের মানুষের একটা কমন সাইকোলজি, মানে সিনিয়রদের কথা যদি বলি, সেক্ষেত্রে সবার কথা বলছি না। কিছু, কিছু প্রবীণদের এই টেনডেন্সি আছে যে আমি ওকে সুযোগ দিব না, আমি ওকে স্কোপ দিব না, স্পেস দিব না। সেটা আমার কর্পোরেট ডেস্কেও না, সেটা আমার অ্যাক্টিং এ কো-আর্টিস্ট কেউ না। এইরকম ইভেন পলিটিক্সও তাই আছে। নতুনদেরকে আমরা নতুনরা ভালো করছে, নতুনরা একটা নতুন বাংলাদেশে চিন্তা করছে। আমাদের অনেকেই এটা পছন্দ করে না। হুম, হুম। সেটা সবখানে আছে। কিন্তু তাই বলে কি নতুনরা থেমে যাবে? আর থেমে নতুনদের থেকে গেছে? তো আসে নতুন কিছু। নেক্সট ফিউচারটা তো নতুনদেরই হাতে। সো এই মানে ছেড়ে দেওয়ার এই চেয়ারটা তো আমি একটু পরে চলে যাবো। আরেকজন আর্টিস্ট আসবে। এটাকে আমাকে ওইটা ভেবেই তো আমাকে চেয়ারে বসতে হবে। এই চেয়ারটা আমার সারা জীবনের জন্য। এই মাইন্ডসেট নিয়ে আসলে কিন্তু আমি জীবনে সার্ভাইভ করতে পারব না। এই বোঝাপড়াটা সবার থাকা উচিত। এবং যে পরবর্তীতে যে আসবে তাকেও ওভাবে জেনে বুঝে আসতে হবে যে আমি যারা চলে গেছে, যারা ছেড়ে গেছে তাদের কাছ থেকে আমি কি অ্যাচিভ করলাম। আমি নিজে যা ইনপুটটা দিব তাদের কাছ থেকে কিছু আমার শিখতে হবে এবং আমি জেনে আসিনি, আমাকে জানতে হবে। তো এই গ্রাউন্ড ওয়ার্ক গুলা, এই ওয়ার্কশপটা, এই সবার বোঝাপড়াটা কাছে সবার একটা থাকতে আলাদা কিন্তু হবে। ট্যালেন্ট থাকে। হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে থাকে এবং এখনকার জেনারেশন তো মাল্টি ট্যালেন্টেড। মানে আমি তো বলি যে এখনকার স্টুডেন্টদের সাথে যখন আমার ইন্টারেকশন হয়, নট অনলি কো-আর্টিস্ট, ওরা মাল্টি টাস্ক করতে পারে। আমি যেমন একটা কাজের সাথে আরেকটা কাজ করতে পারি না। এটা আমার লুপ হল। আমি পারি না। আমার ব্রেইন হয়তো ওইটাকে কুলায় না। কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখতেছি যে মেইল করতেছে, আবার প্রজেক্ট ওয়ার্ক করতেছে, ফোনে আবার ফুড পান্ডায় খাবার অর্ডার দিচ্ছে। সো মাল্টিটাস্ক করতে পারে। আমি পারি না এতগুলা কাজ। আমি একটা কাজই করি, ওইটা ঠিকমতো করতে পারলে আমি হ্যাপি। সেক্ষেত্রে কি আপনারা তাহলে মানছেন যে এখনকার যে জেনারেশনটা তারা হয়তোবা আগের জেনারেশন থেকে অনেক ধাপই এগিয়ে অনেক আছে? ট্যালেন্টেড, আমি অলওয়েজ তাদের সেলিউট দেই। যে কারণে তাদের মধ্যে সাথে যুদ্ধে নামি অলওয়েজ। দেখা যায় মিডিয়াতে অনেক সিন্ডিকেট থাকে। যার কারণে দেখা যায় যে অনেক আর্টিস্টরা ঝরে যায়, অকালেই ঝরে যায়। আবার কেউ হচ্ছে যে তার ট্যালেন্ট আছে কিন্তু সামনে ফোকাস যে জোনটা থাকে সেখানে সামনের সারিতে আসতে পারে না। তো এই যে না আসতে পারার যে ব্যর্থতাগুলো, এখন এভাবে তো আসলে আর্টিস্টদের সংখ্যাও কিন্তু কমে যায় দিনে, দিনে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো এরকম কোনো এক্টিভিটিস আপনারা এর আগে নিয়েছেন কিনা সেই ক্ষেত্রে? আ দেখেন আসলে সবাই যারা ভুক্তভোগী তারা না আসলে ভোকাল না। আপনি ভুক্তভোগী, আপনি যদি ভোকাল না হন, আপনার যদি ইউনিটি না থাকে, আপনি যদি আপনার ৪ জন খুব সাফার করছেন।
আপনারা যদি সমষ্টিগতভাবে সেটাকে ফেস করতে না চান তাহলে কোনো লাভ হবে না। সিন্ডিকেট আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং সিন্ডিকেটের কারণেই বাংলাদেশে নতুন আর্টিস্ট তৈরি হচ্ছে না, এটা একদম মানে 100% ট্রুথ। কিন্তু এই সিন্ডিকেটকে আপনাকে ফেস করতে হবে আপনার মেধা দিয়ে, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে যে আমি আমার মেধাটা দেখাবোই। অনেকে মাঝখানে যে থেমে যায়, একদম শেষেই যখন হয়তো সুযোগটা আসা শুরু হচ্ছে ঠিক তখনই গিভ আপ করে। আমরা একদম শেষ এইজ পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করি না যে ঠিক আছে আরো একটু দেখতে হবে আমাকে, আরো কিছু বোধহয় আমার দেওয়ার বাকি আছে, ঠিক ওই পয়েন্ট থেকে অনেকে ব্যাক করে। সিন্ডিকেট আপনি আমি ভাঙতে পারবো না, সিন্ডিকেট একদিনের না। সিন্ডিকেট এই 54 বছরের সিন্ডিকেট সবখানে, সেটা শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, সংস্কৃতি অঙ্গনে তো ছিলই। সো ওইটাকে ভাঙার জন্য নতুনরা আসবে এবং কোন একজন ডিরেক্টর, আমি আর নাম না বলি, যে যদি তোমার যোগ্যতা থাকে তুমি বের হয়ে আসবেই, সেটা যে কোনোখানেই হোক। তো তোমাকে ওই ফাইটটা দিতে হবে। শুধু সিন্ডিকেট সিন্ডিকেট বলে নিজেকে মানে এখন অনেকে বলে না যে নাচ না জানলে উঠান বাঁকা, প্রবলেম তোমার জন্য থাকবে কিন্তু তোমাকে তো ওভারকাম করতে হবে। আর সিন্ডিকেট করার কারণে আলটিমেটলি ক্ষতি কিন্তু যারা সিন্ডিকেট করে তাদেরই হয়। একটা পর্যায়ে একই প্রোডাকশনের একই আর্টিস্ট কিন্তু বারবার কাজ করতে করতে অডিশনটাকে অ্যাকসেপ্ট করে না। অডিয়েন্স কিন্তু আলটিমেটলি অডিয়েন্স কিন্তু ফ্রিডম অডিয়েন্স, দেশের জনগণ যেমন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর, তেমনি অডিয়েন্সের কিন্তু আলটিমেটলি রাইটস আছে যে আমি এই প্রোডাক্টটা দেখবো, এই কন্টেন্টটা দেখবো কি দেখবো না, তার সেই সুযোগটা আছে কিন্তু। তো মানে আলটিমেটলি এখন চিন্তা করতে হবে, এখন আমি শুধু আমার ঘরানার আর্টিস্ট দিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়ে যাচ্ছি, একটা দুটা চারটা পর্যন্ত যাবে, এরপরে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনার কথা থেকে যদি আসি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের দেশে কিন্তু খুব এখন উন্নত মানের সিনেমা হচ্ছে, কিন্তু মাঝখানে অনেক বছর কিন্তু একটা সিনেমায় বড় ধস গিয়েছে। কিন্তু এখন সিনেমাগুলোতে আমরা দেখি গতানুগতিক মেগা স্টার সুপারস্টার সাকিব খানই থাকছেন, সাকিবের পাশাপাশি মেজাবিন কিংবা তমা মির্জা, গতানুগতিক তারাই কিন্তু হিট ফিল্ম গুলা দিচ্ছেন। কিন্তু এর মাঝখানে দেখা যাচ্ছে নতুন কোনো আর্টিস্ট তৈরি হচ্ছে না, কিংবা নতুন কোনো হিরোকে আমরা আসলে সামনে দেখতে পারছি না। তো এই যে বাধ্যবাধকতা কিংবা নতুন ভাবে তৈরি না হওয়া, এগুলার কি কোনো একটা রেশ থেকে গেল কিনা, কিংবা আগের মানুষকে প্রায়োরিটি বেজে রেখে নতুন কাউকে নতুন উদ্যমে উঠতে না দেওয়া, এই যে ঘোলাটে যে বিষয়গুলো, এগুলোকে আসলে আপনারা কিভাবে দেখেন, কিংবা আসলে এর পেছনে দায়ী কে? অনেক মানে মানে প্রশ্নটা বিস্তরভাবে দিতে গেলে আমি শিওর আমাকে নিয়ে অনেকে ট্রল করবে, গালি দিবে, কিন্তু ট্রুথ অলওয়েজ ট্রুথ। দেখেন, স্বৈর শাসকের একটা পট পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু শুধু আমাদের রাজনৈতিক অঙ্গনে। আপনি যদি স্বৈরশাসকের কথা মিডিয়াতে বলেন, তা আমার কাছে মনে হয়, এই যে আপনি বললেন যে সুপারহিট নাম্বার 1, এই সেলফ প্রোক্লেমটা কে দিয়েছে? একটা ইন্ডাস্ট্রিতে 7 থেকে 8 ধরনের সিনেমা তৈরি হতো, সামাজিক ফিল্ম, অ্যাকশন ফিল্ম, রোমান্টিক ফিল্ম, অফ ট্র্যাক ফিল্ম, উপন্যাস ভিত্তিক ফিল্ম, ফ্যান্টাসি ফিল্ম। এই বাংলাদেশের চলচ্চিত্রে সেগুলো হয়েছে। এবং এই দেশের নাটক সিনেমায় প্রচুর কো-আর্টিস্ট ছিল, সহশিল্পী ছিল, ক্যারেক্টার আর্টিস্ট ছিল, বাবা মার ক্যারেক্টার ছিল, ভাই বোনের ক্যারেক্টার ছিল, কমেডিয়ান ক্যারেক্টার ছিল, শিশু শিল্পী ছিল, সব গণ। আপনি বলতে চাচ্ছেন একক নেতৃত্বে কোনো দেশ আগায়, একজনের নেতৃত্বে? তাহলে সেই ঘুরে ফিরে ফেসিজম, স্বৈরশাসকের কথা যদি বলি, সেটা তো আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। একটা নায়ক দিয়ে একটা ইন্ডাস্ট্রি কখনোই রান করতে পারে না। আর আপনি যেটা বলেন হিট, সোশ্যাল মিডিয়াকে আপনি হিটের তালিকা আনতে পারেন না, এটা কোনো স্ট্যাটিস্টিক হিসাবের মধ্যে পড়েই না। বাংলাদেশের সিনেমা কয়টা হল আছে? রোজার ঈদে, কোরবানির ঈদে 2টা সিনেমা দিয়ে আপনি পুরো বাংলাদেশের সিনেমার টপ নোচ একজন মেগাস্টার আপনি বলতে পারেন না। একটা ইন্ডাস্ট্রিতে কতগুলো আর্টিস্ট আজকে বসে আছে, সেকেন্ড কোনো হিরো নাই, থার্ড কোনো হিরো নাই, কেন নাই? তো এটা কি একজনের স্বৈরশাসক ব্যবস্থা না? এটা তো একজন করেনি, এটাকে আরো মানে সাপোর্টিভ যারা এই প্রোডাকশন হাউস গুলা বলেন, যারা স্পন্সরশিপ বলেন, বা ফিউ ডিরেক্টর যে আমি ওকে ছাড়া আমার সেফ, আমার টাকাটা অ্যাটলিস্ট উঠে আসলে হইলো। আপনাকে রিস্ক নিতে হবে। আপনার একটা প্রজেক্ট ঝুলে যাবে, আরেকটা প্রজেক্ট থেকে আপনি ওটাকে রিকভার করবেন, তখন নতুন আর্টিস্ট বের হতে সুবিধা হবে। আপনি যাকে সেল করলে আপনার সেফ থাকবে তাকেই বারবার একই ক্যারেক্টার করতে থাকবেন। তাকে যদি স্টুডেন্ট নাও মনে হয়, তাকে ওদিক দিয়ে রিঙ্কেল পড়ে যাবে, তারপর তাকে কলেজ স্টুডেন্ট বানাবেন। এভাবে তো ইন্ডাস্ট্রি চলে না। কিন্তু সেই ক্ষেত্রে কি আপনি দায়ভারটা আপনি 50 ক্রস করে গেছে একটা হিরোর বয়স, তাকে তারপর ওই কাঁধে ব্যাকপ্যাক দিয়ে কলেজ স্টুডেন্ট বানাবেন, এইভাবে ইন্ডাস্ট্রি চলে না। আপনি দেখেন একটা সিনেমা দেখলে নায়ক নায়িকা ছাড়া কোনো আর্টিস্ট নাই, মানে এটা কোন ধরনের ফ্যান্টাসি? কোনো বাবা মার ক্যারেক্টার নাই,
মানে এইগুলো কি বাংলাদেশ, মানে সিনেমা যদি সমাজের গল্প হয়ে থাকে, তো বাংলাদেশের মানুষের সামাজিক ব্যবস্থা কি বাবা মার অবস্থান নাই? সবারই একটা 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 কোনো আইডল শিক্ষক কোনো গল্পে পাবেন না, মানে কেন? ওই গল্পগুলো কোথায়? গতানুগতিক একই ধারার একই ক্যারেক্টারই জিনিস। আমরা দেখছি, আর সবচেয়ে স্টোরিগুলো দুঃখজনক দেখছি। হচ্ছে বাংলাদেশের সিনেমায় যার নামটা নিলেন বা যাকে কোট করে বলছেন মেগাস্টার, তার সিনেমা এখন ড্রাগ অ্যাভেলেবেল দেখাচ্ছে, ইয়াবা টানতেছে। মানে আমি একটা টপ নোচ সেলিব্রিটি, আমি কি, আমাকে দেখে যদি মানুষ আমার যদি হেয়ার কাট ফলো করে, আমার যদি ড্রেস ফলো করে, আমাকে নিয়ে যদি তার ড্রিম থাকে, তার বেডরুমে যদি আমার ছবি থাকে, তাহলে আমি দ্যাটস কেন, কল ইন্সপিরেশন। তাহলে কেন আমি ড্রাগটাকে ইন্সপিরেশন করব আমার ক্যারেক্টারে? আমি কেন আমার সিনেমার গল্প, আমি একটা সিনেমাতে দেখেছি সে টিচারকে স্টেপ করে মেরে ফেলে, মানে এগুলা কোন ধরনের মেসেজ, এবং এগুলো সেন্সারও বের হয়ে আসে। হুম হুম। যাই হোক, আমাকে নিয়ে এখন এই কথা বলার পর অনেকে আমি গালি দেবে যে আমি কে হনুরে, আমি কেন এত বড় একটা, আমি তাকে সেলুট জানাই, তার এত বছরের জার্নিতে সে নিজেকে ভাঙতে ভাঙতে আজকে তার লুক বলেন, অ্যাক্টিং, সেটা নিয়ে আমার কোনো কথা নাই, এবং আমার দৃষ্টতাও নাই তার অ্যাক্টিং নিয়ে, তার সবকিছুই, সে একটা কমপ্লিট একটা হিরো, ফাইন। কিন্তু সিস্টেমটা তো, তার নিজেরও তো অনেক কিছু কমিটমেন্ট আছে যে না, আমি এই ধরনের কাজ করব না। এটা জুনিয়র আর্টিস্টরা করতে পারে সার্ভাইভ করার জন্য, অনেক ধরনের বাজে ক্যারেক্টার করতে পারে, অনেক ধরনের অনেক কিছু চাপাই দিলে সে এক্সেপ্ট করতে পারে। আমি যদি টপ নোচ একটা ক্যাপ্টেন হই, আমারও তো একটা দায়িত্ব আছে যে আমি কি বলবো কি বলবো না। আমি তো রুল করার একটা অবস্থানে গেছি, আমি কেন এই ধরনের কাজগুলো করব? তো আপনি যত যাই বলেন, এভাবে ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। ৩৫০টা হলের মধ্যে এখন বাংলাদেশ শুধু এক স্টার সিনেপ্লেক্স দিয়ে তো আপনি সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারবেন না। আর সিনেমা মানে আমরা জানি যে সুপারহিট হিরো সাকিব খানেরই আসলে সিনেমা আসছে, কিংবা হুম। খুব সমসাময়িক আমরা দুই একবার দেখেছি সিয়াম ওনার থাকেন, কিংবা আরিফিন শুভকেও হ্যাঁ, দুই ওরা এক অনেক ব্রিলিয়ান্ট আর্টিস্ট। এখন এটা মনোপলি হয়ে গেছে যে এমন ভাবে, এবং ওই যে রাজনৈতিক নির্বাচনের সময় হয়ে গেছে, মানে আমার কাছে এখন সিনেমা যখন রিলিজ, আমার কাছে মনে হচ্ছে মানে জাতীয় নির্বাচনের মতো হয়েছে। সাক্কি ফ্যানের যুদ্ধ, নিশো ফ্যানের যুদ্ধ, মানে এইগুলো আসলে সুস্থ যুদ্ধ মনে হয় না। সংস্কৃতি আগে তো এগুলো ছিল না। সবাই তো একসাথে মারা যায়, অনেক শিল্পীরা এখন বেঁচে নাই, কিন্তু যারাই বেঁচে আছে তাদের এবং আপনারা এমন জিনিসকেই কন্টেন্ট হিসেবে নিচ্ছেন, বাইরের আশেপাশে আমি নাম নিচ্ছি না, ওখানে একেকটা বয়স্ক সিনিয়র, মানে আই এম সরি বয়স্ক বলতে আমি এইজের কথা বলছি, তাদেরকে মাথায় রেখে গল্পের মধ্যে তাদেরকে ব্যবহার করা হয়। আমাদের এই জিনিসটা তো নাই। আপনি কি এখন এই লাস্ট ১৫ বছরে আমাদের অ্যাক্ট্রেস ববিতাকে পেয়েছেন? উজ্জ্বল বেঁচে আছেন, আলমগীর স্যার বেঁচে আছেন। ওনাদেরকে পাচ্ছেন সিনেমাতে? প্রপার ইউজ করে না, ওরা কেউ করবেও না। সো ইন্ডাস্ট্রি তো এভাবে আগায় না। নতুনদেরকেও আগাতে দিচ্ছেন না। আপনি কি এখন বলবেন যে একটা সিনেমাতে শাকিব খান থাকবে, সিয়াম থাকবে, নিশো থাকবে, এই রিস্ক তো কেউ নেয় না এখন? কেন নেয় না? নায়কের ভয়? মানে ওদের সাথে কাজ করলে যদি আমি হেরে যাই? যে এই যুদ্ধে থেকে কেন রাজি হচ্ছে না আমি বুঝি না। কিন্তু নতুন অ্যাক্টরও তো উঠে আসছে না তেমন গতানুগতিক। আপনি তো উঠে আসার প্ল্যাটফর্মটা দিচ্ছেন না। আগে তো এমন হতো, একটা সিনেমা রাজ্জাক থাকতো, রাজ্জাক স্যার থাকতো, নতুনরা থাকতো, মাহমুদ কলিরা থাকতো, ১২ রা তখনকার যারা জুনিয়র ছিল। এটা মাল্টি কাস্ট সিনেমা হইতো। এখন কেন মাল্টি কাস্ট সিনেমা হয় না? কেন হয় না? রিস্কটা তো প্রোডিউসারকে নিতে হবে। আর্টিস্টদেরও মানে সাবানা ভাবি তো একসাথে সিনেমা করে নাই। যে যার যোগ্যতা, যে যার অ্যাক্টিং পাওয়ার দিয়ে রুল করবে। বাট এখন না, আমি ওয়ান ম্যান শো, আমাকেই পুরা সিনেমার গল্প আমারই থাকতে হবে। এভাবে তো হয় না। মাঝে আমরা দেখেছিলাম খুব আগের যারা প্রবীণ অভিনেতারা আছেন কিংবা অভিনেত্রীরা আছেন, অনেকেই বাংলাদেশে অনেক বছর পর কামব্যাক করতে চেয়েছিলেন, কিন্তু হয়তোবা সামহাও তারা ওই রেসপন্সটা কিংবা একটা অ্যালার্ম থাকে সেটা হয়তোবা না পাওয়াতে ওনারা আবার ব্যাক করেছেন ওনাদের গন্তব্যে। তো এই যে বিষয়টা, এই যে ওয়েলকামিং ব্যাপারটা স্মুথ না হওয়া, এবং মিডিয়াটাকে এখনো একই মানে বদ্ধভাবেই রাখা, এই যে বিষয়গুলো, তাহলে প্রবীণদেরকে তো আসলে নতুন যারা জেনারেশন আসবে তারা তো আবার চিনতে পারছে না কিংবা ভুলে যাবেন। এই যে দায়বদ্ধতার জায়গায় সেই ব্যাপারগুলো আসলে আপনারা কি কোনো আওয়াজ তুলেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে? আমি এককভাবে আর কত আওয়াজ তুলবো বলেন? আওয়াজ তুলতে আমি তো ব্ল্যাক লিস্ট হয়ে গেছি। সো আমি আমার আওয়াজটা তুলে যাচ্ছি। যেটা বললেন যে প্রবীণদেরকে যদি যথাযথ সম্মান না দেন, সম্মান বলতে বলছে যে আমি শুটিং এর এনভায়রনমেন্ট সম্মান, তাকে যেই ডেটটাতে রাখা, তার কমফোর্ট জোনটা দেয়া, এবং স্ক্রিপ্টে তার ভ্যালুটা রেখে তাকে কাজ করা। তো এই প্রপার সম্মানটা না দিলে তো একটা আর্টিস্ট আসবে না। সে ৪০ বছর কাজ করে একটা জায়গা অ্যাচিভ করেছে। সে যদি একটা স্থূল সিনেমায় কাজ করে, সে সেটা করবে? সে তো করবে না। সো এটাই হচ্ছে। আপনি একটা মেগাস্টারের জন্য আপনি এমন একটা ফ্লোর রাখবেন, এখানে এসি থাকবে, আর তার থেকেও সিনিয়র আর্টিস্ট, তার জন্য এমন একটা রুমে চেয়ার দিবেন কি দিবেন না, প্রপার ফুড দিচ্ছেন কি জিজ্ঞাসা করতেছেন না। সেগুলো তো এই ধরনের সিন্ডিকেট, এই ধরনের ম্যানিপুলেশন তো
প্রত্যেকটা জায়গায় হয়। তো তার থেকে আমার মনে হয় ওইসব শিল্পীরা বাসায় থাকে এই কারণে, ঠিক আছে আমি আমার সম্মানে বাসায় থাকি, এই ধরনের জায়গায় কাজ করবো না। এটা প্রচুর এক্সাম্পল আছে। আহ, আপনার কিছু অ্যাক্টিভিটিস দেখে আমরা দেখেছি আপনি বেশ কিছু সময় সক্রিয় ছিলেন। তো আপনার এই যে আরেকটা ক্যারেক্টার প্লে করা, একজন বোল্ড ক্যারেক্টার যেটাকে আমরা বলতে বুঝি, তো আপনি রিসেন্টলি আমাদের আরেকজন মরহুম হাদি ভাইকে নিয়ে আপনি আওয়াজ তুলেছেন। এই যে বিষয়গুলো, এগুলো তো খুব চ্যালেঞ্জিং এবং আপনার জন্য কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আক্রমণাত্মকও হয়ে যায়। এই বিষয়ে লাইফের জন্য একটা রিস্কি না, কিংবা আপনি কি মিডিয়া থেকেও কোনো রকম কোনো বাধা পেয়েছেন কিনা, এই বিষয়গুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। উম, আচ্ছা হ্যাঁ, শহীদ শরীফ ওসমান হাদি ভাই, উনি যেহেতু শহীদ হয়েছেন, হাদি ভাইয়ের সাথে আমার জার্নিটা এখন আশা করি বাংলাদেশ সবাই জানে। ওনার সাথে জার্নি শুরু করা থেকে, যখন উনি বেঁচে ছিলেন তখন থেকেই আমাকে অনেকে কোট করতো যে বাংলাদেশের মানুষ তো ট্যাগিং পছন্দ করে, যে আমার মতো একটা কর্পোরেট লুকের মানুষ, আমি যে সেক্টরে কাজ করি বা আমাকে দেখতে যেমন লাগে, উম, সেরকম একটা মানুষ হাদি ভাইয়ের সাথে কেন হাঁটবে, সেরকম একটা মানুষ কেন হাদি ভাই মিছিলে যাবে। যেহেতু হাদি ভাই দেখতে আম, একটু মানে তাদের পার্সপেক্টিভে ওনাদের কাছে মনে হয় যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসা, সবসময় পাঞ্জাবি পরে থাকা এবং উচ্চস্বরে কথা বলে, না আমার সাথে ওনারা ম্যাচ করতে পারেনি। কিন্তু আমি আসলে আমার সাথে হাদি ভাই জার্নিটার একটা মাত্র কারণ, জুলাই পরবর্তী বা 5th অগাস্টের পর আমরা আমাদের মধ্যে একটা অন্তমিল খুঁজে পাই। ওনার যেই মানে লড়াকু মানে ভোকালটা, ওই একই জিনিস আমার ভেতরেও আছে। আমাকে বাইরে থেকে বোঝা যায় না, ওনাকে বাইরে থেকে বোঝা যায়। সো উনি আমাকে পিক করেছে, হয়তো আমি ওনাকে পিক করেছি, যে কারণে আমাদের দুজনের চলমান জার্নিটা স্মুথলি 17-18 মাস মানে কোন রকম মানে ব্যাঘাত ছাড়াই ছিল। সো রাষ্ট্র যেহেতু এই কিলিং এর সাথে জড়িত, আমি অবশ্যই রাষ্ট্রকে বলবো, সমগ্র রাষ্ট্র জড়িত না হলে তো এরকম কিলিংটা হয় না, এবং এখনো পর্যন্ত এটার বিচার হয়নি। আমরা আসলে জানি না এটার বিচার হবে কখনো কিনা। সেই কারণে যখন আমি এটা নিয়ে ভোকাল হয়েছি, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আহারে উহুরে একটা ধরনের প্র্যাকটিস থাকে, সেটা আমি যার যার ইমোশনকে রেসপেক্ট দিয়ে বলি। ধরেন এখন মানুষ অনেক পেট লাভার হয়েছে, কিছুদিন আগেও ছিল না। কোভিডের পর থেকে আমি দেখলাম বাংলাদেশের মানুষ প্রচন্ড পশু প্রেমিক হয়েছে, যেটা আরো 10 বছর 15 বছর আগে যদি আপনি লুক ব্যাক করেন, আপনি দেখবেন এত পশু প্রেম ছিল। আমার যেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পশু আল্লাহর তৈরি, কিন্তু স্পেসিফিক বলাই আছে সৃষ্টির সেরা জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমি আপনি, রাইট? তো একটা সাধারণ মানুষ, আমি একদম সাধারণ মানুষের হত্যাকেও আমি সাপোর্ট করব না। মানে উনি ভোকাল, উনি ন্যাশনালি একটা ফিগার, ওনার হত্যাকে আমি সাপোর্ট করছি, কিন্তু একজন রিক্সা চালকের হত্যাকে আমি সাপোর্ট করবো না, তা তো না। যে কোনো মানুষকেই হত্যা করা এটা একটা ভয়াবহ গুনাহ এবং এটা একটা ক্রাইম। আপনি একটা বিড়াল মারা গেলে আপনি স্যাড পোস্ট দিবেন, আপনি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড় তুলবেন, কিন্তু দেশের একটা, আমি ধরে নিচ্ছি আপনার মতবাদের সাথে শরীফ ওসমান হাদি ভাইয়ের মতের অমিল পার্থক্য আছে, থাকতেই পারে। কিন্তু তখন আপনার মানবিকতা বেঁধে যাবে, তখন আপনার কলামে লিখতে কষ্ট হবে, পোস্টে কষ্ট হবে, সেটাও আমি মেনে নিলাম। আপনি এখানে মানে আপনি নির্লিপ্ত থাকতে পছন্দ করেন, কিন্তু এটার এগেনস্টে যে কথা বলবেন, ব্যঙ্গ করবেন, আমি আমি আমার বক্তব্যটাকে, যেটাকে আপনারা ট্রল করেছেন বা ফটোকার্ড দিয়ে মিস কনসেপ্ট তৈরি করেছেন, যে আমি, হ্যাঁ, আমার কাছে মানুষটাকে মারা যাওয়ার পর যদি আপনারা ব্যঙ্গ করেন, আমি সেই কয়েকটা শিল্পীর কথা বলেছি, আমি কিন্তু হোল সিস্টেমের কথা বলি না, আমি হোল এই মিডিয়ার সমগ্র শিল্পীকে বলি নাই, আমি সেই সব শিল্পীকে স্পেসিফিক ভাবে বলেছি এবং সেই সব সুশীল সমাজকে কোট করে বলেছি, তাদেরকে আমি ধিক্কার জানাই, তাদেরকে আমি রেগে যে যেটাই বলেছি সেটা তো আপনারা জানেন, সেটাকে ফটোকাট করে এমন ভাবে স্প্রেড করা হয়েছে যেন আমি হোল শিল্পী সমাজকে গালি দিয়েছি। হোল শিল্পী সমাজকে গালি দিলে সেই গালিটা তো আমি আমার গায়েও পড়ছে, আমি নিজে তো দিন শেষে শিল্পী, রাইট? তো আমি তো শিল্পী সত্তাটাকে বলিনি, শিল্পীর যেই বিবেকটা, তারা যে বিবেকটাকে কম্প্রোমাইজ করে সময়ের সাথে সাথে, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তার ক্যারেক্টারটা চেঞ্জ করে। আমরা যেমন স্ক্রিপ্ট চেঞ্জ হলে আমরা কারেকশন করি, আমরা আচ্ছা ঠিক আছে এই ক্যারেক্টারটাকে এইভাবে যেতে দিব না, আমরা একটা বড় সিরিয়াল করলে আমরা একটু চেঞ্জ করে ফেলি। সো বাংলাদেশে আর্টিস্টের ব্যক্তি জীবনের কোনো ক্যারেক্টারিস্টিক নাই। বাংলাদেশে আর্টিস্ট বলতে আমি সেই আর্টিস্টের কথা বলছি, আমি আবারও কোট করছি,
যারা রাজনৈতিক সুবিধা ফায়দা নিচ্ছে, সারা জীবন নিয়েছে, এখনো নিয়েছে। এই যে নির্বাচন পরপর ওদের খোলস চেঞ্জ করে ফেলছে, তাই না? তো এটা তো চলছেই। তো তারাই আবার হাদি ভাইকে নিয়ে মানে বাজে বাজে ট্রোল করবে, তারপর আমাকে চুপ করে শুনতে হবে। তারপর তাদের এগেইনস্ট যখন আমি কথা বলেছি, এই লাস্ট 2-3 মাস ধরে আমাকে নট এ কার্টিসি কলটা কেউ দিয়েছে, আমার কলিগ তারা, যে আপনি ঠিক আছেন, ভালো আছেন, মেন্টালি ঠিক আছেন। একটা যে মানুষ একটা যে মানে সমবেদনা জানায়, সেটারও প্রয়োজন মনে করে না। কাজের কল তো বাদই দিলাম। তো এটাই হচ্ছে গিয়ে অমোঘ নিয়তি বলতে পারেন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। কিন্তু আমি আসলে না খুব যে ডিসঅ্যাপয়েন্ট তাও না। এটাই মিডিয়া। আমাদের পুরনো অনেকে বলে গেছে যে মিডিয়াতে কখনো কেউ কারো আপন হয় না। আমি কারো আপন হতে কোনোদিন চাইও নাই। কাজের পর আমি শুটিং শেষ করেছি, ডিরেক্ট আমি আমার বাসায় এসেছি। কিন্তু আপনার তো একটা বিবেকের জায়গা আছে যে আপনি সত্যকে সত্য বলেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন। এই জায়গাটা তো আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আপনি সবসময় নিজেকে বলেন আমি শিল্পী, আমরা অনেক সহনশীল, আমরা সৃজনশীল, আমরা সেনসিটিভ। কোথায় আপনি সেনসিটিভ? শুধু কুকুর বিড়ালের বেলায়? আপনার রাষ্ট্রের দায়িত্ব কোথায়? আপনি যে সমাজের সবচেয়ে বড় মাখনটা খাচ্ছেন, ফেম নিচ্ছেন। আমরা আর্টিস্টরা তো অনেক বেশি প্রিভিলেজ না? আমরা একটা কিউতে গেলে, ব্যাংকে গেলে আমাদেরকে আগে দিয়ে দেয়। কেন দেয়? আমাদেরকে চেনে এই কারণে, রাইট? সো আমি যদি প্রিভিলেজটা নিতে পারি, তাহলে আমার দায়িত্বটা কি এই সমাজের প্রতি? আমি একটা সুযোগ নিচ্ছি, টাকা নিচ্ছি, ফেম নিচ্ছি। তাহলে আমি আমার দেশে অনিয়মের জায়গায় আমি তখন মুখে স্কচ টেপ দিয়ে বসে থাকবো? এটা তো শিল্পী হতে পারে না। আমি ওই শিল্পী সত্তাটাকে প্রচন্ড পরিমাণ হেট করি। যেটা আমি বলেছি, ওটা বলেও এখন মিসকনসেপশন তৈরি করা হয়েছে আমার জন্য। সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের সময়কার থেকে এখনকার সময়ে যে নাটক সিনেমাগুলো তৈরি হয়, সেখানে গল্পে আমরা অনেক রকমের বলতে পারেন ডিফারেন্সেস কিংবা অনেক ধরনের অমিল খুঁজে পাই। হয়তোবা আগে একসময় খুব ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্টোরিগুলোকে একটা একটা বলতে পারি যে একটা ক্যারেক্টার তৈরি করা হতো এবং স্পেসিফিক একটা ক্যারেক্টারকে একভাবে তৈরি করে একটা সিনেমা কিংবা একটি নাটক তৈরি করা হতো। কিন্তু এখন দেখা যায় যে গতানুগতিক একই ধারার ক্যারেক্টারই প্লে করছে, একই ধারারই নাটক সিনেমার ওই মানুষজন, এবং এটা একটা ট্যাবু। তো এই যে এটা কি গল্প তৈরি হয়ে আসছে না, কিংবা সৃজনশীলতা কমে গেছে, এই যে দেখতে না পাওয়া, মানুষ নতুনের স্বাদ গ্রহণ করতে না পারা, এই যে বিষয়গুলো, এটা তো মিডিয়াটাকে কি আসলে ক্রমশ ধসের দিকে ফেলে দিচ্ছে কিনা? এটা আসলে কোনো একটা কারণে হয়নি, অনেকগুলো কারণ আছে। আপনি যেমন গল্পের পরিবর্তনের কথা বললেন, সমাজের মধ্যেও তো অনেক ধরনের পরিবর্তন হয়েছে। আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে। আমরা আপনি যদি 90s এর কথা বলেন, 90s এত ট্রাফিক ছিল না। তখন হাইয়েস্ট একটা মানুষের 10টা থেকে 10:30 ঘুমায় যেত। আমি যদি 90s এর এখন মানুষ 12টার আগে বিছানায় যায় না। সো জীবন চর্চার অনেক পরিবর্তন হয়েছে। আমাদের পোশাক-আশাকের পরিবর্তন হয়েছে। আমাদের ভাষার পরিবর্তন হয়েছে। সো এগুলোর ইমপ্যাক্ট সোসাইটিতে পড়েছে। সো ওই সোসাইটি থেকেই গল্পগুলা কালেক্ট হচ্ছে। সময়ের সাথে সাথে গল্প পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক। আজকে থেকে 20 বছর পরেও আরেক ধরনের গল্প সমাজে আসবে। সেটাও স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, যেই গল্পগুলাকে আপনারা পোট্রে করতে যাচ্ছেন, ধরে নিচ্ছি 2026 এ এখনকার সমসাময়িক গল্পগুলো এরকম। সেটাকে পোট্রে করছেন কিনা প্রপার ওয়েতে, এটা হচ্ছে আমার কনসার্ন বা এটা হচ্ছে আমার সাজেশন। যেটাই আপনি বলতে চাচ্ছেন সেটা প্রপারলি বোঝাতে পারছেন কিনা। আপনার মানে স্টোরি লাইনটা ঠিক আছে কিনা, বা যারা এটাকে পোট্রে করছে তারা প্রপার জেনে শুনে পড়ে করছে কিনা। প্রথমত এখন পড়াশোনা কেউ করছে না, করে না, ধৈর্যটা নাই। এটার কারণে সে যেটা প্লে করতে চাচ্ছে, যেটা বলতে চাচ্ছে, সেটা একটা জায়গায় যেয়ে থেমে যাচ্ছে, অথবা সে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। সো নিজে কনফিউজ হলে অডিয়েন্স কানেক্ট হতে পারছে না। একটাই মাত্র রিজন। আপনাকে আমরা অনেক সময় দেখেছি কণ্ঠস্বরে, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে, কিন্তু আমাদের 2024-এর যে জুলাই যে সময়কালটা ছিল, সেই সময় আপনি সবার প্রথম যে ভোকাল হিসেবে খুব সম্পৃক্ত ছিলেন পুরো জুলাইটার সময় ধরেই। তো এই বিষয়গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। উম, জুলাইকে আসলে আমি এখনো ধারণ করি। আমি জুলাইতে যদি সম্পৃক্ত না হতাম, তাহলে বোধহয় আমি আমাকে নতুন করে জানতে পারতাম না। দেখেন ওই সময়টা আই গেস এখনো সবার মনে আছে, যদিও বাঙালি সবকিছু দ্রুত ভুলে যায়। প্রথম যখন হচ্ছিল আন্দোলনগুলো, আমি ফার্স্ট ভাবছিলাম যে ঠিক আছে, বাংলাদেশে তো এই ধরনের ছোটখাটো রাজনীতিক আহ, মানে মহাসড়কগুলো গরম হয়। আমি ভাবছিলাম ঠিক আছে, 2-1 দিন যাচ্ছে, দেখছিলাম ফেসবুকে স্ক্রল করছিলাম, ব্রেকিং নিউজগুলো দেখছিলাম। কিন্তু ম্যাসাকার যখন বাড়ছিল একটার পর একটার প্রায় তারপর কারফিউ শুরু হলো। যদি কারফিউ হওয়ার আগ থেকে আমি
একটা পর্যায়ে ট্রমাটাইজ হচ্ছিলাম যে আসলে বাসায় কতদিন বসে বসে এগুলো দেখবো। দেন আমি আমার যারা কলিগ তাদেরকে নক করলাম টেক্সটে, ফোনে, যে আমাদের তো কিছু করা উচিত, ভাবে আসলে চলতে দেয়া যায় না, শিল্পী সত্তা থেকেও তো একটা ভূমিকা রাখা উচিত। তো আমি আমার সব কলিগদের নক করলাম, ওরা বললো যে আসিফ ভাই আপনি ভুল করছেন, আপনি আসলে এটা নিয়ে দরকার নেই বাড়াবাড়ি, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু হয়নি। পরে আমার কাছে মনে হলো যেটা একটা কাওয়ার্ডের লক্ষণ। আমি শুধু শুধু ফেসবুকে স্ক্রল করব, কমেন্ট বক্সে কমেন্ট করব, পোস্ট করব, আর ব্রেকিং নিউজ দেখবো আর কফি খাবো বাসায় বসে বসে, এভাবে বিড়ালের মধ্যে বেঁচে থাকবো। তারপর আমি যখন দেখলাম কেউ রেসপন্স করছে না, আমি নিজে নেমে গেলাম। আমার মনে আছে যেদিন কারফিউ দেয় আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাই, ওখানে ইলেকট্রিসিটি কাট অফ হয়, অনেক কষ্ট করে ভ্যানে রিক্সায় মানে সেই পেছন সাইড দিয়ে সাভারের পেছন দিক দিয়ে জাহাঙ্গীরনগরের পেছন সাইড দিয়ে আমি কোনো রকম ওখানে খাবার পানি বিরিয়ানি প্যাকেট পৌঁছাই। ঢাকা ফিরতে ফিরতে কল্যাণপুরে আসার পর অলমোস্ট কারফিউ স্টার্ট হয়ে যায়। তো আমি যখন গণভবনের সামনে, তৎকালীন গণভবনের কথা বলতে যাচ্ছিলাম, তা আমি আমার জীবদ্দশায় এত মানে মানে ফোর্স কখনো দেখিনি। মানে বাংলাদেশে যত ধরনের ফোর্স আছে সবগুলোই ব্যারিস্টারের সামনে। এরপরে দেখলাম সব হুন্ডা বাহিনী, মানে রাস্তার এপারে ওপারে হেলমেট, হাতে লাঠি। শুক্রবার বন্ধু আসলাম, তারপর আমি আমার বাসায় গেলাম। তারপর আমার কাছে মনে হলো যে এইভাবে তো চলতে দেয়া যায় না। আমি আমার ফ্রেন্ডকে জানালাম, ও গভর্নমেন্ট জব করে, ও আমাকে কমিট করলো যে তুমি আর কালকে থেকে আর কোনো মুভমেন্টে যাবে না। কিন্তু আমি আসলে ওইটা রাখতে পারি না। আমার কাছে মনে হলো চোখের সামনে যে বাচ্চাগুলা ব্যাকপ্যাক নিয়ে ফোন নিয়ে কলেজে যাচ্ছে, লাশ হয়ে ফিরছে, আর আমরা মানে সিনিয়র সিটিজেনশিপ তারা দেখব, এবং কোনো রকম, আমার কথা হচ্ছে যে গভর্নমেন্টের সাথে স্টুডেন্টদের বসা উচিত। তারা কি চায়? কিছুই না। তারা তাদের চাওয়া পাওয়াটা নিয়ে কথা বলছে, অমনি তাদের শুট করে মেরে ফেলতেছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এবং আমরা আমাদের ভবিষ্যতে বাচ্চাদেরকে কোন দেশে রেখে যাব, সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো আমাদের স্টুডেন্টদের সাথে বসা উচিত, ওদের সাথে থাকা উচিত। তারপর আমার কাছে মনে হলো যে আমি যাই, এবং আমি নেমে গেলাম, এবং আমি ভোকাল হলাম। এবং ওই কথাগুলো বলার পর স্টুডেন্টরা এত বেশি ইন্সপায়ার্ড হলো, তখন আমার কাছে মনে হলো যে এটাই হচ্ছে আমার আসল রিয়েল বাংলাদেশ। হ্যাঁ, যে এই যে অবকাঠামোটা তৈরি করা হয়েছে যে আমি যা বলবো তাই তোমরা শুনতে বাধ্য হবা, এবং আমার রুলস রেগুলেশনেই বাংলাদেশে চলবে, এটা তো না, এটা তো কিন্তু সেই গণতান্ত্রিক সময়টা দেশ। তো আপনার জন্য একটা থ্রেট এন্ড আপ এসেছে, টাইম ছিল। এখনো আসছে, কিন্তু সত্য তো অলওয়েজ সত্য। এবং যারা সত্যের বিরুদ্ধে কথা বলে তাদের লাইফ থ্রেটেনিং থাকে, তাদের অনেক কিছু বাধা, তাদের অর্থনৈতিক সংকটে পড়তে হয়, তাদের সব কিছুতেই প্রবলেম করতে হয়। কিন্তু দেখেন, জীবনটা তো একটাই। হুম। সো ওই এখন উদ্ধৃতি দিতে হয় যে আহ, বিড়ালের মতো বেঁচে না থেকে সিংহের মতো আধা ঘন্টা বাঁচি না, অসুবিধা কি? তো জুলাইয়ের পর কিন্তু আমরা দেখলাম যে আপনি আবারও আরেকটি অবস্থান নিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরপরই। আপনি খুব দাপিয়ে আহ, উদ্বিগ্ন এক কণ্ঠস্বর ছিলেন, এক কথায় বলতে পারি। আমি এখনো আছি ওই এখনো কণ্ঠস্বর আছেন। নিয়েছি। আপনার কিন্তু আমাদের ফেস দ্য পিপলেরই একটি, আপনাকে যখন থ্রেটেন আপ করা হয় একটি বার্তা আপনি আমাদের ফেস দ্য এই ভিডিও পিপলের বার্তা মাধ্যমে, পাঠিয়েছিলাম, ভিডিও জি 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 বার্তাটি জি আমাদের জি ফেস দ্য হ্যাঁ। পিপল থেকে শেয়ার করা হয়। তো এই যে এখনো কি আপনি ওই থ্রেটেন আপের মধ্য দিয়ে যাচ্ছেন কিনা, কিংবা এখন বিষয়গুলো আপনি কেমন ফেস করছেন? টুকটাক তো ফেসবুকে অনেকেই এখনো গালি টালি দেয়, আমি এগুলো আসলে কখনো পড়ি কখনো পড়ি না। কিন্তু ওই সময় তো ওভার দ্য কল, মানে ফোনে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, এবং খুব অদ্ভুত অদ্ভুত নাম্বার, 8 ডিজিট 9 ডিজিট, আমি নাম্বারগুলো চিনিও না। মানে ভিপিএন দিয়ে বাইরে থেকে হয়তো আসে ভায়া হয়ে। আমি তখন আউট অফ সিটি, আমি চিটাগংয়ে ছিলাম। তো আমার একটা স্টেটমেন্ট যেটা বললাম যে ফটো কার্ড ইউজ করে, ওই আমি যখন রেগে যে কথাটা বলি, যেটা আমি বলিনি সেটাও অ্যাড করে নিচে অ্যাড করে দিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। তারপর পর থেকে বলা হয়েছে যে আমাকে মেরে ফেলা হবে, আমাকে একদম মানে ডিরেক্ট থ্রেট দেওয়া হয়, যে কারণে আমি ভিডিও বার্তাটা ফেস দ্য পিপলে পাঠাই। তো তারপরে তো এখনো অনেকে বলে যে ইভেন আবার আজকে লাস্ট 2 দিন দেখলাম ওই একই ফটো কার্ডটাকে একটু এডিট করে আবার নতুন করে দিচ্ছে, এই গতকাল আজকে থেকে অনেকে আমাকে ইনবক্স করছে যে আসবে একটু সাবধানে থাকেন, এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অনেকে আবার নতুনভাবে হয়তো কম্প্রোমাইজ করে এই দলের সাথে এসে, এগুলো তো চলমান থাকবেই। কিন্তু আমি এগুলো নিয়ে আসলে মোটেও বিচলিত না। সো আমি মনে করি যে যোদ্ধা আমি একজন। সো আমার জন্য কিন্তু এই এগুলো, জার্নিটা কিন্তু অনেক দূরের। হ্যাঁ, অনেক দূর। কিন্তু এটার কিন্তু শেষ আছে কিনা আমরা আদৌ জানি না। কিন্তু সেক্ষেত্রে আপনার মিডিয়াতেও কিন্তু আপনি কাজ করছেন, যেহেতু একজন মিডিয়া ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেক্ষেত্রে আপনার আপনার কাজের সুবাদে কোনো রকম কোনো ইফেক্ট আসছে হ্যাঁ, কিনা? 2.5 মাস ধরে আমাকে কোনো কাজের জন্য কোনো কল আসেনি। আম কিন্তু মিডিয়াই তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। পৃথিবী তো অনেক বড়। মানে পৃথিবীতে সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়।
আমার যদি আল্লাহর রিজিকে রেখে থাকে যে এত সালে এত তারিখ পর্যন্ত আমি দিই, আমার জন্য আমার রুটি রুজির জায়গা ছিল, এবং এরপর আল্লাহ আমাকে চাওয়াচ্ছে না বা মানুষ চাচ্ছে না, তো সেটা আমাকে গ্রহণ করতেই হবে। কিন্তু কম্প্রোমাইজ করে দেশের বিরুদ্ধে যেয়ে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে কয়েকটা কাজ করার জন্য, কিছু কাজ করার জন্য, কিছু পয়সার জন্য, আমি সরি, ওই কাজ আমি করতে চাই না। সম্প্রতি একটি ঘটনা দেখলাম যে রাস্তা এমন একটি জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে হাঁটতে পারি, কিন্তু সেই রাস্তার মতো একটি জায়গায় এখন আহ, কেন্দ্রীভূত হওয়া, আসলে বিষয়টা এরকম যে আমি রাস্তায় এখন স্বাধীনভাবে হাঁটতে পারবো না, যে বিষয়টা হয়েছে সোহরাওয়ার্দী জায়গাটিতে। মাদকের জন্য একটি অভিযান চলছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার স্টুডেন্টরা কিন্তু একটা ফলস এলিগেশনও ফেস করছে। এই যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটি গোলঝালা কিংবা অনেকটা ঘোলাটে, আমি এলাবোরেট না করি, এই যে বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে মাদককেই কি সাপোর্ট করা হচ্ছে কিনা, বা মাদকের বিরুদ্ধে গিয়ে আবার পুলিশকে আবার কোনোভাবে অসহযোগিতা করা হচ্ছে কিনা, এই যে বিষয়গুলো, এগুলাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে না যে কোনো ঘটনাকে কেন্দ্র করে দুইটা পক্ষ হয়ে যায়, মানে ওই সেই সময় আবহানী মোহামেডান হয়ে যায়। কিন্তু মাদক সমাজের জন্য, স্টুডেন্টদের জন্য, একটা পরিবারের জন্য সবসময় খারাপ, হেলথের জন্য, এটা তিনি কোনো কম্প্রোমাইজেশনের কোনো সুযোগই নাই। মাদককে না বলুন, এটা সমগ্র বিশ্বে সবাই একই কথা। এখন কথা হচ্ছে যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেখানে মাদককে আজকে কালকে থেকে নতুন কিছু, মানে নতুন করে কালকে থেকে জানা গেল যেখানে মাদক পাওয়া যায় বা এখানে মাদকের চর্চা হয়, বিষয়টা কিন্তু তা না। যারা ঢাকা শহরে থাকে, যারা এই এরিয়ার আশেপাশে, মোটামুটি সবাই জানে যে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যার পরে মোটামুটি একটা মাদকের বিচরণ, এখানে মাদক পাওয়া যায়, মাদক সেবনকারীরা এখানে আসে। ট্রুথ। সেটা কি আইন প্রশাসন জানে না? অবশ্যই জানে, তার পাশেই শাহবাগ থানা। আমার কথাটা হচ্ছে মাদককে তো অবশ্যই না বলবো, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকটা কোত্থেকে আসে? আপনি যদি মূল জায়গাটাতে না যান, এখন ওখানে ধরেন 60% লোক মাদক নিচ্ছে বা 70%ই ধরে নিলাম, বাকি 30% লোক তো ওয়াকিং ওয়ের জন্য হেঁটে যায়, যায় না? এখন আপনি কি বাকি 30% লোককে হ্যারাসমেন্ট করবেন? আপনার অবশ্যই রাইট আছে, আপনি ইউনিফর্মধারী পুলিশ, আপনি চার্জ করেন, আপনি তল্লাশি করেন, তল্লাশি করার পর যদি আপনি প্রপারলি হ্যাপি না হন যে ওর ওর কাছে বা ওনার কাছে যে এই লোকটাকে আপনি তল্লাশি করছেন তার কাছে কিছু না পাওয়া গেল, তারপরে তো আপনি তাকে চর্চা করতে পারেন না। তাহলে কি এটা একরকমের প্রোপাগান্ডা? প্রোপাগান্ডা ইজ ফ্যাক্ট। কিছু পাওয়া যায়নি, তাকে পেটানো হয়েছে, এবং পাওয়া যাওয়ার আগেই পেটানো হচ্ছে। মানে আমার তো একটা জিনিস খুবই কষ্ট লাগে, আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের পুলিশ জনগণের বন্ধু, এই বিশ্বাসটা আপনারা আপনাদের লাঠি দিয়ে কেন ভাঙছেন? আপনি আসেন, আমাকে চার্জ করেন, আপনি আমার পকেটে কোনো জায়গায় যদি ড্রাগস পান, আপনি আমাকে হ্যান্ডকাপ করে প্রিজন ভ্যানে তুলে থানায় হাজতে পাঠিয়ে দেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কত ধারায় মাদককে কি করা হবে স্মুথলি যাক না। আপনি ধরতেছেনই, আপনি আমাকে বিশ্রীভাবে কথা বলতেছেনই অশ্রাব্য ভাষা, এবং অমনি আপনি 10-20টা বাড়ি দিয়ে ফেলতেছেন, পাওয়ার পরও কিছু পাচ্ছে না, চলে যাচ্ছে, ঠাস করে থাপ্পড় দিয়ে দিচ্ছেন। তারপর দিন আবার কি আসলো যে এই ছেলেটাকে ওর ফেসবুকে আইডিতে দেখা গেল ও অনেক ড্রাগ নেয়, আমি ধরেই নিলাম ও ড্রাগ অ্যাডিক্ট, তার ব্যক্তিগত জীবনে সে ড্রাগস নিয়ে থাকে। কিন্তু ওই মোমেন্টে ল অ্যান্ড অর্ডারে আপনি যদি কোনো এভিডেন্স না পান, এক্সাম্পল আমি অ্যালকোহল খেয়ে এখানে এসেছি বা এখান থেকে যে কোথাও অ্যালকোহল, সেটা আমার ব্যক্তি জীবনের চর্চা, কিন্তু আমি এখানে যদি কোনো অ্যালকোহল সাথে না থাকে আপনি কিন্তু আমাকে কোনো অ্যালিগেশন দিতে পারেন না। সো এই রাইটসটা কিন্তু সমগ্র জনগণের আছে, এবং আইন প্রয়োগের একটা সিস্টেম আছে, আপনি কথায় কথায় পিটাতে পারেন না। আপনাদের কোথায় এত ক্ষোভ আমি বুঝি না। এইটুকুন বাচ্চা ছেলে, সে হতে পারে ডিরেল, সে হতে পারে তার একটা সার্টেন টাইমে সে স্মোক করতে আসে বা গাঁজা খেতে আসে, আপনি বোঝান না সুন্দর করে যে এখন রমজান মাস, তোমরা বের হয়ে যাও, তোমার কাছে কিছু পাইনি, আজকেই সে ছেড়ে দিলাম, কালকে যদি দেখি বা আবার যদি কখনো পাওয়া যায় তোমাদেরকে ধরে নিয়ে যাবো। এভাবে তো আইন প্রয়োগ ব্যবস্থা করা যায়, অমনি পিটাইতে হবে। তা আবার কিছু সাধারণ পেটানো, একটা মানুষকে, নিরস্ত মানুষকে 10টা পুলিশ পিটাচ্ছে, এটা পৃথিবীর কোন সভ্য দেশে এক্সেপ্টেবল বলেন? আরেকজনের কাছে কিছুই পায় নাই, সে বোল্ডলি এডুকেটেড একটা ছেলে কথা বলতেছে, তার কথাটা ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? বিকজ সে জানে, সে তার রাইটস জানে। তুমি জানো না, তুমি মিনিমাম একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, কোনো রকম একটা পুলিশের জব নিয়েছো, তোমার হাতে লাঠি আছে, ইউনিফর্ম আছে, আর তুমি যা ইচ্ছা তাই করো। আমার ট্যাক্সের টাকা তুমি ইউনিফর্ম পরো, আমার ট্যাক্সের টাকা তোমার বেতন হয়, সেই বেড়াকে তুমি যে খাও, ওই ভাতের চালের টাকাটা আমার পয়সা আসে, সেই লাঠি তুমি আবার আমাকে পেটাও।
এখন আমি এই কথাটা বলবো, অনেকে বলবে যে আপনি ড্রাগসকে সাপোর্ট করছেন। নো, ড্রাগকে আমি সাপোর্ট করছি না। আপনি ড্রাগকে ধরতে যে আপনি যেইটা ইমপ্লিমেন্ট করছেন জনগণের উপরে, সেটাকে নিয়ে আমি কথা বলছি। আপনি আইনের গতিতে যান। আপনি কথায় কথায় কেন মানুষের গায়ে হাত তুলবেন? পৃথিবীর কোনো রাষ্ট্রে একটা মানুষকে ফিজিক্যালি অ্যাবিউজ করা যায় না। এটা তো আইনের লোকদের আরো জানা উচিত। সো কেন শুধু শুধু স্টুডেন্টদের উপর টার্গেট করে? কিন্তু সেখানে তো নিষেধ করা হয়েছে, নিষেধ করার পরেও যাচ্ছে সে না, বিষয়টা আগে থেকে তো নিয়ে। নিশ্চিত করা হয়নি। এটা হুট করে নিশ্চিত করা হলে তাহলে আগে থেকে কেন বলা? নিশ্চিত করা হলে কেউ মানুষ যেত? আর যাদেরকে মারা হয়েছে, তাদের কারো হাতে, কিছু মানুষের হয়তো হাতে পেয়েছে গাঁজা, আর কিছু মানুষের হাতে হাতে পায়নি। আমার কথা, ব্যাপারটা এরকম ঘোলাটে কেন হবে? আরো তো সুন্দরভাবে করতে পারে। আইন শৃঙ্খলার প্রতি যাতে মানুষের বিশ্বাসটা থাকে, সেইটা তো আইন প্রয়োগকারীদেরকে তো বুঝতে হবে যে আমরা এমনি আমাদের মানুষ বিশ্বাস করতে চায় না। মানে এই ঘটনাতে কি হলো, কি প্রমাণিত হলো? এক পক্ষ বলতেছেন ও ড্রাগকে প্রমোট করতেছে না, ড্রাগকে প্রমোট করার কোনো কোনো সুযোগই নাই। এখন আমি যাবো ড্রাগ নিতে, যে যাবে সে পিটানি খেয়েও যাবে বা সেই সুযোগ খুঁজেও যাবে, কিন্তু ব্যবস্থা তো এরকম থাকা উচিত না। আপনি সারা বাংলাদেশ সব বর্ডারগুলো ওপেন করে বসে থাকবেন, কক্সবাজার দিয়ে ইয়াবা ড্রাগস আসবে, ফেনী দিয়ে আসবে, কুলাউড়া দিয়ে আসবে, আর ওই সবগুলা মানে আপনি পয়েন্টগুলো ওপেন রাখবেন, ঢাকা সিটিতে এসে যেখানে খাবে সেখানে পেটাবেন। এটা কি হলো? চোরকে চুরি করতে বলবেন আর দিদি বলবেন গৃহস্থকে জেগে থাকতে। সেগুলো আসলে ফানি থিং, এগুলো আসলে জনগণ এখন বোঝে। আর জেনারেশন চেঞ্জ হয়েছে, মানুষের অনেক অ্যাওয়ারনেস এখন আছে, মানুষের ভোকাল এখন অনেক স্ট্রং। মানুষ মার খেয়ে, মানে আগে আমাদের আমলের কথা যদি বলি, পিটানিকে বাসা চলে আসতো, এখন পিটানিকে দাঁড়ায় থাকবে, কথা বলবে, আই কন্ট্যাক্ট করবে, এখন সেই জেনারেশন। সো আইন প্রয়োগ করার আগে একটু জাস্ট চিন্তা করেন কিভাবে প্রয়োগ করতে হবে। এখন যারা ইয়াং জেনারেশন আসছে, তো নতুন যারা আর্টিস্ট আসবেন, সেক্ষেত্রে আপনি যদি সিনিয়র আর্টিস্ট বা প্রবীণ অভিনেতা হিসেবে যদি কোনো একটা মেসেজ থাকে, সেই মেসেজটা আপনার কি থাকবে? মেসেজ দেওয়ার মতো গুরু গম্ভীর মানুষ বোধহয় আমি না, সেরকম অ্যাচিভমেন্ট আমার কিছু নাই। মানে আমি অনেক কিছু না যে আমি ওকে ফাইন আপনারা এগুলো এগুলো করবেন, এরকম কিছু না। যে কাজটা করবেন একটু পড়াশোনা করে নেন। মানে সেটা যে কাজ হোক, অ্যাক্টিং হতে হবে তা না। আপনি একটা ওয়ার্কশপ করতে যাচ্ছেন, আপনি একটা বাসাটাকে ইন্টেরিয়র ডিজাইন করতে যাচ্ছেন, পড়েন না, পড়লে কোনো লস নাই। মানে যেটাই হোক না কেন, যেই সেক্টরে কাজ করেন এটা নিয়ে একটু গ্রাউন্ড ওয়ার্ক করেন, লেগে থাকেন, একটু আরো কোথায় কোথায় যাওয়া যায়, আরো কোথায় কোথায় জানা যায়, এই চেষ্টা করতে থাকেন। আপনি যখন পুরোটা জিনিস অ্যাচিভ করতে যাবেন, তখন এই কাজগুলো, এই প্র্যাকটিসগুলো, এই পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনি যখন নতুন ধরনের কোনো কিছু ইনোভেশন আপনার উপর কেউ চাপিয়ে দেবে, তখন আপনার কাছে ইজি লাগবে। তখন আপনার কাছে মনে হবে না যে পাহাড় আপনার উপর চাপাই দেওয়া হয়েছে। আপনি যদি একটু একটু করে পড়তে থাকেন, আপনার কাছে তখন মনে হবে ও আচ্ছা আমি তো জানি। আর কিছুই না। পড়াশোনাটা করলে আর একটু ধৈর্য, অস্থির না হয়ে, আর সেলফোন বারবার হ্যাঁ, হ্যাঁ শুনছি। হ্যাঁ, জি, জি শুনছি। এই জিনিসটা একটু স্টপ করলে মনে হয় ফুল কনসেনট্রেশন দেয়া যায়। আমরা সেলফোন দেখবো YouTube থেকে, ChatGPT থেকে, যা উইং তো এখন অনেক ইজি। কিন্তু সবসময় টেক্সটে রিপ্লাই দিতে হবে, কথাটা না শুনে, স্ক্রিপ্টটা না পড়ে, কাজ না করে। একটু কাম অ্যান্ড কোয়াইট হলে আমার মনে হয় কাজটা স্মুথলি এমনি চলে আসবে। খুব টাফ কিছু না। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমাদের অডিয়েন্সের জন্য যদি কিছু বলার থাকে সেই ক্ষেত্রে একটা message। অডিয়েন্সের জন্য আসলে আমি মনে করি আমাকে আগে আমি ভালোবাসি, নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে। সবার আগে আমি, তার থেকেও বড় হচ্ছে পরিবার, তার থেকেও বড় হচ্ছে দেশ। আমার কোনো ভ্যালু নাই, আমার ফ্যামিলি কোনো ভ্যালু নাই যদি দেশটা ঠিক না থাকে। দেশ সবার আগে। তো দেশের ভালো করতে হলে আমাকে নিজেকে ঠিক করতে হবে, ফ্যামিলিকে ঠিক করতে হবে, ফ্যামিলিকে টাইম দিতে হবে, দেন দেশ তো এমনি স্মুথলি হবে। ধন্যবাদ ভাইয়া আমাদের স্টুডিওতে ধন্যবাদ আসার জন্য। আপনাকে। দর্শক, এই যে ক্যামেরার পেছনে না জানা অসংখ্য গল্পগুলোই কিন্তু এরকম চার দেওয়ালের মাঝে একটি স্টুডিওতে এসেই কিন্তু ব্যক্তি সত্তা, তার ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে। সেই জার্নির সুবাদে আমাদের আজকের এই আয়োজন স্টার ভিউজ নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব এরকম অনবদ্য আরেকজন অভিনয় শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেস দ্য পিপলের সাথেই থাকবেন। ধন্যবাদ।